সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান, আর আলোচনার জন্য আমাদের সাথে আজও একজন অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে আছেন কলামিস্ট ও নিরাপত্তা বিশ্লেষক জিয়া আহমেদ। জিয়া ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিন দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। আমাদের এই মুহূর্তে কাশ্মীর ইস্যুতে সারা বিশ্বের চোখ একদিকে কাশ্মীর ইস্যুতে কাশ্মীরের দিকে বা ভারতের দিকে রয়েছে, অপরদিকে আমাদের সীমান্তে কক্সবাজার টেকনাফ সীমান্তে যে রোহিঙ্গারা দীর্ঘদিন যাবৎ প্রায় 10-12 বছরের মতো হতে চলল, এবং সম্প্রতি আরও 1,30,000 নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে, এরকম গণমাধ্যমে খবর বেরিয়েছে। এটি নিয়েও, মানব করিডোর নিয়েও এক ধরনের আলোচনা সমালোচনা চলছে। বাংলাদেশের সিকিউরিটি সেফটি নিয়েও আলোচনা চলছে, এটি একটি বিষয় আছে। এরপরে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দর কষাকষি চলছে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি যে আস্থাহীনতা, এটিও ধীরে ধীরে বাড়ছে, আবার কখনো কমছে। সামগ্রিক বিষয় নিয়ে ডক্টর জিয়া আহমেদ ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। প্রথমেই আমরা শুরু করতে চাচ্ছি রোহিঙ্গা ইস্যুতে, যে মানব করিডোর, যেটি একদিক দিয়ে প্রফেসর ইউনূস সরকার, কিন্তু ব্যক্তি প্রফেসর ইউনূস একভাবে চাচ্ছেন, সরকার একভাবে, রাজনৈতিক দলগুলো দেখছে আর একভাবে, এবং সাধারণ মানুষের কাছে আরেক ধরনের বার্তা যাচ্ছে। সামগ্রিক বিষয়টি নিয়ে যদি নিরাপত্তার বিষয়টি সামনে আনা হয় বা স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টি আনা হয়, সেটি নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের বিবেচনায় আছে। তারপরে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটা একটা আসলে অনেক বড় বিষয় হিসেবে দাঁড়িয়েছে। প্রথমত, আপনার এই সরকারের তরফ থেকে এই বিষয়ে আমরা দুটো বক্তব্য পেয়েছি। প্রথম বক্তব্যটা দিয়েছেন হলো আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। তিনি বলেছেন যে এই বিষয়ে কারোর সাথে এই অন্তর্বর্তী সরকারের কোনো ধরনের আলাপ আলোচনা হয়নি। অন্যদিকে আপনার ফ্রান্সের যে এফপির সাথে কথা বলতে যে আমাদের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন যে আমরা মানবিক করিডোরের ব্যাপারে সম্মত আছি, জাতিসংঘের তত্ত্বাবধানে যদি এই মানবিক করিডোরটা দেয়া হয়। তো এই দুজনের কথা, এনার দুজনই সরকারের খুব গুরুত্বপূর্ণ মানুষ, এবং তাদের বক্তব্যের যে এই বৈপরীত্য, এই বিষয়টা আসলে দেশের মানুষের কাছে ভালো আসলে প্রশ্নটি দাঁড়িয়েছে এই কারণে। জি জি, কারণ হলো যে, কিন্তু এখানে আরেকটি জিনিস, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উনি কিন্তু বলেছেন পরে যে এরকম কোনো বিষয়ে আলোচনা হয়নি। তার মানে খলিলুর রহমানের বক্তব্যের জবাবে বা ওটা ক্লারিফাই করবার জন্য তিনি এই কথাটি হয়তো বলেছেন। এরকম কিনা? এটা এরকম তো প্রেস সচিব ক্লারিফাই করতে পারেন, কিন্তু আপনার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, ওনার স্ট্যাটাস হলো শফিকুল আলম সাহেবের উপরে। তিনি মন্ত্রী পদমর্যাদা কিংবা উপদেষ্টা পদমর্যাদার মানুষ। তো তার চেয়েও বড় কথা হলো যে এই খলিলুর রহমান সাহেব এই বক্তব্যটা দিয়েছেন একটা আন্তর্জাতিক গণমাধ্যমে। সেক্ষেত্রে এই মানে আমাদের শফিকুল আলম সাহেবের বক্তব্যটা খলিলুর রহমান সাহেবের সিনিয়র সচিব পদমর্যাদা, হ্যাঁ হ্যাঁ, সেটা না, আমি বলছি যে ওনার বক্তব্যটা খুব বেশি ছড়াবে না যতটা ছড়াবে ডক্টর খলিলুর রহমান সাহেবের বক্তব্য। হ্যাঁ, এটা বাংলাদেশের মানুষের জন্য শফিকুল আলম সাহেবের বক্তব্যটা ওকে, আমরা সবাই জানবো, কিন্তু বিশ্বব্যাপী যে শ্রোতা মণ্ডলী তারা জানবেন খলিলুর রহমান সাহেবের বক্তব্য। তারা ধরে নেবেন যে বাংলাদেশ আপনার এখানে একটা করিডোর, মানবিক সহায়তার জন্য একটা করিডোর ওপেন করছেন, এটাই ধরে নেবেন। তো এটা মেসেজটা যাচ্ছে সরকারের পক্ষ থেকে আরো উচ্চতর পর্যায় থেকে এটি পরিষ্কার করা উচিত, আপনি মনে করেন? অফকোর্স, এবং এটাতে আমাদের ধরেন এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত মানুষ এক হিসাবে আপনার ডক্টর খলিলুর রহমান, তাকে নিয়োগই করা হয়েছিল রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে কার্যক্রম গ্রহণ করার জন্য। তো সেই হিসেবে তিনি এই ক্ষেত্রে বলার জন্য বেস্ট বা কারেক্ট পারসন। কিন্তু অন্যদিকে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন সাহেব আছেন,
এখানে যদি কোনো সমস্যা বা কনফ্লিক্ট অফ মানে ইয়েটা হয়, ডিসকাশনের ক্ষেত্রে যদি কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করে, সেখানে তৌহিদ সাহেব এই ব্যাপারে ক্ল্যারিফাই করতে পারেন এবং তার ক্ল্যারিফিকেশনটা উড বি মোর অ্যাকসেপ্টেবল এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সের কাছে ভালোভাবে পৌঁছাবে, ক্ল্যারিফাই করবে ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সকে। সেক্ষেত্রে আমরা যেই সিকিউরিটি থ্রেটের কথা বলা হচ্ছে, আদৌ কি এ ধরনের থ্রেট রেইজ করবে এখানে আপনাকে এই মায়ানমারের পরিস্থিতিটা বিবেচনা করতে হবে যে মায়ানমারে প্রভাব কাদের আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ঐতিহাসিকভাবে মায়ানমার কিন্তু একটা বদ্ধ রাষ্ট্র ছিল, তারা সারা পৃথিবীর সাথে তাদের সব উইন্ডোগুলো ক্লোজ ছিল একটা দীর্ঘদিন। এটা 2000-এর পরে তারা খুলেছে এবং সেখানে তখন বিভিন্ন দেশের থেকে আপনার বিনিয়োগ এসেছে, ওদের যে বিশাল আনট্যাপড রিসোর্স রয়েছে সেইগুলির জন্য। কিন্তু চায়নার সাথে কিন্তু এই মায়ানমারের সম্পর্কটা শতাব্দী প্রাচীন এবং আপনার তারা এখানে চিরকালই প্রভাব বিস্তার করে রেখেছে। এখন যে মায়ানমারের যে সামরিক জান্তা ক্ষমতায় আছে তাদের সাথে আপনার চায়নার সম্পর্ক হচ্ছে একমাত্র বিদেশি রাষ্ট্র যার সম্পর্ক রয়েছে। অন্যদিকে আপনার যারা এখন এই মায়ানমারের বিভিন্ন অংশে আপনার মানে স্বায়ত্ত শাসনের দাবিতে কিংবা আঞ্চলিক বিচ্ছিন্নতার কারণে তারা আন্দোলন করছেন বা সংগ্রাম করছেন, সশস্ত্র সংগ্রাম, তাদের সাথে এটা খুব মানে আশ্চর্য যে সেখানেও আপনার সমর্থনটা রয়েছে চায়নার। হ্যাঁ, সো আপনার পুরা এই যে মায়ানমারের ভূখণ্ডে যারা কাজ করছে এই মুহূর্তে, সেখানে সবচেয়ে বেশি আপনার ইন্টারেস্ট রয়েছে চায়নার। আর আমরা বাংলাদেশে আছি যারা, আমরা আমাদের কাছ থেকে যারা করিডোর চাচ্ছেন তারা হলো আপনার জাতিসংঘ কিংবা আমেরিকা আমরা বলতে পারি। এখন আমেরিকার একটা 2022 সালের ওদের একটা ওরা অ্যাক্ট পাস করেছে যেটাকে বার্মা অ্যাক্ট বলে। সেই বার্মা অ্যাক্টের অধীনে তারা মানে সেখানে তাদেরকে সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে কংগ্রেস থেকে যে তারা মায়ানমারের গণতন্ত্র, মানবাধিকার এগুলি বাস্তবায়ন এবং এগুলিকে নিশ্চিত করার জন্য কাজ করবে। তো মানবাধিকার এবং গণতন্ত্র এই জিনিসগুলি বাস্তবায়ন তো করার জন্য শুধু মায়ানমারের ক্ষেত্রে আমেরিকা সচেষ্ট কেন? এটা তো ধরেন সারা পৃথিবীতে বহু রাষ্ট্র আছে যেখানে গণতন্ত্র নাই, যেখানে মানবাধিকার ভুলুণ্ঠিত, সেখানে হচ্ছে না। বেসিক্যালি এই জায়গাটায় চায়নার যে ক্রমবর্ধমান প্রভাব সেই জিনিসটাকে কন্টেইন করার জন্য আমেরিকার এই স্ট্র্যাটেজিটা, যা তারা এখানে একটা ফুটপ্রিন্ট চায়, এই মায়ানমার এলাকাটাতে একটা ফুটপ্রিন্ট চায় যাতে আপনার এখানে চায়নার যে আধিপত্য যেটা সেটা মানে একদম একক আধিপত্য না থাকে, যাতে সেই জিনিসটা তারা এনশিওর করতে চায়। সো সেই হিসাবে আপনার যদি হিসাব করি আমরা, তাহলে আমরা চায়নার বিপরীত শক্তিকে আমরা সহায়তা করতে যাচ্ছি কিনা সেই বিষয়টা আমাদের বিবেচনায় আনতে হবে। কারণ হলো এবং এই ক্ষেত্রে কি বাংলাদেশের শূন্য রেখায় থাকবার কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই সুযোগ আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মায়ানমারের যে এই রাখাইন প্রভিন্সের আপনি ম্যাপটা যদি দেখেন, যে বাংলাদেশের সাথে রাখাইন প্রভিন্সের একটা সে আপনি যদি ধরেন টোটালটাকে 100 ধরেন ম্যাপের ওদের এই অঞ্চলের দৈর্ঘ্যটা, বর্ডারটা, তাহলে পরে বাংলাদেশের সাথে 30 আছে, বাকি 70 আছে হচ্ছে সমুদ্রের সাথে। যদিও সেই সমুদ্র সীমাটা আমাদের বঙ্গোপসাগর, কিন্তু সেখানেও তো মায়ানমারের অধিকার রয়েছে। সো সেই পথটা তারা মানবিক সহায়তার জন্য ব্যবহার করতে পারে, কিন্তু সেটা না করে আমাদের যে বাংলাদেশের ভিতরের যে ভূমি সেটাকে ব্যবহার করতে চাচ্ছেন। সো এই বিষয়গুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলিতে কেন চাচ্ছেন, আমরা ধরেন যারা এই জিনিসগুলি নিয়ে চর্চা করি আমরা বলতে পারি, কিন্তু আমরা তো সরকারের কিংবা সরকারের যে সরকার টু সরকার যে কথাবার্তাগুলো হচ্ছে সেই জিনিসগুলি আমরা জানি না। আমরা যে জানি হলো যে জিনিসগুলি সংবাদ মাধ্যমে আসে, পেপারে আসে কিংবা ইন্টারনেটে আসে, আর সরকার জানে হচ্ছে আরো ভিতরের কথা, যেটা পরবর্তী স্টেপ কোন সরকার কি নিতে যাচ্ছে, কোনটাকে কিভাবে তারা হ্যান্ডেল করবে, সেই বিষয়টা সরকারকে বুঝতে হবে এবং সরকারকে সেটা বুঝে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন পথে গেলে বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতাতে কোনো রকম হুমকি আসবে না। এমনিতেই তো ধরেন আমাদের সাথে গত 5ই আগস্টে আমাদের এই সরকার পরিবর্তনের পরে আমাদের সাথে ভারতের একটা টানাপোড়েন চলছে। সেক্ষেত্রে আমরা এবং এই সুযোগটিতে কিন্তু ভারতও নানানভাবে এখানে উস্কানি দেবার চেষ্টা করছে, অফকোর্স। এবং আপনার যে ধরেন যে রাখাইন প্রভিন্সে সেখানে ভারতের একটা
বিশাল বিনিয়োগ আছে, যে বিনিয়োগটা ধরে নেওয়া হচ্ছে যে এটা জলে গেছে। কারণ হলো এর মাঝখান দিয়ে তারা এই বঙ্গোপসাগরে যাওয়ার একটা রাস্তা ওপেন করতে চেয়েছিল, কিন্তু এই মানে এই মায়ানমারের আরাকান আর্মি যারা, তাদের সাথে আপনার ভারতীয়দের একটা বৈরিতার সম্পর্ক, এটার একটা ঐতিহাসিক কারণ রয়েছে। সে কারণে তারা এই জায়গাটাতে আর কোনো অপশন তাদের যেটা ওপেন হতে যাচ্ছিল সেটা ক্লোজ হয়ে গেছে। সো এখন এখানে ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে। আর এমনিতেও তো যে কোনো চীন বিরোধী জোট বা ঐক্যের ক্ষেত্রে ভারত সবসময় এক পায়ে রাজি। কারণ হলো যে ভারতের পক্ষে চায়নাকে মোকাবিলা করা এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কখনো তারা সাফল্যের মুখ দেখেছে। আর এই সাথে আসলে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা পরিবর্তিত বাংলাদেশ তো রয়েই গেছে। অফকোর্স, কারণ হলো আমাদের বাংলাদেশের কাছ থেকে গত 15.5 বছর যেসব চুক্তি বা চুক্তি ছাড়া যে ধরনের সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করে এসছে, সেই জিনিসগুলো তো এখন বন্ধ হয়েছে কিছু, বাকিগুলো বন্ধ হওয়ার পথে। তো ন্যাচারালি তারা সেই জিনিসগুলি ওপেন করতে চায়, মানে এক ধরনের রিভেঞ্জ নিতে চাইবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। চেয়েও বড় জিনিসটা হলো যে তারা ওই সুযোগ সুবিধাগুলো চায়। এটা তো বিলিয়ন ডলারের ব্যবসা। এমনিতেও আমাদের সাথে ভারতের শুধু বাণিজ্য বৈষম্যই রয়েছে হলো 14 বিলিয়ন ডলারের মতো। এটা গত যে 30 জুন 2024 যে শেষ হয়েছিল সেই অনুযায়ী 14 বিলিয়ন ডলার। কিন্তু তারা এই বাণিজ্য বৈষম্য, এখন তো তারাই আমাদের রফতানি বন্ধ করেছে, তার অর্থাৎ তারা এই বাণিজ্য মানে যে 14 বিলিয়ন ডলারের যে এক্সেস বাণিজ্যটা ছিল সেটাকেও তারা স্যাক্রিফাইস করতেছে আরো বড় কোনো উদ্দেশ্যে, মানে আমাদেরকে বড়ভাবে আক্রমণ করবার জন্য। আক্রমণ ঠিক না, তারা সরাসরি আক্রমণ না, এটি এক ধরনের অর্থনৈতিকভাবে আমাদের আগ্রাসন। হ্যাঁ, অর্থনৈতিক আগ্রাসন, অথবা এই সরকারকে বিব্রত করা বা বেকায়দায় ফেলা। না, আপনি দেখেন যে আমাদের দুটো পোর্টে তাদের ছিল, তাদেরকে ব্যবহারের জন্য আমরা অনুমতি দিয়েছিলাম, এবং সেই অনুমতিগুলিতে এমনভাবে ছিল যে বাংলাদেশের জাহাজের চেয়ে অগ্রাধিকার পেত হলো ভারতীয় জাহাজ। আর এটা আপনি চিন্তা করতে পারেন, সারা পৃথিবীতে এটা কোথাও নাই যে আমার নিজের জাহাজ আমার বন্দরে আমার জাহাজের চেয়ে আমি অন্য কাউকে অগ্রাধিকার দিব, সেই জিনিসটা তারা পাচ্ছে না। এখন বন্দরের ব্যবহার করে যে ট্রান্সশিপমেন্ট, সেই জিনিসটাও প্রায় বন্ধ হয়ে গেছে। আর তারা তো আমাদের এয়ার ট্রান্সশিপমেন্টের যে ইয়েটা ছিল সেটাকে ক্লোজ করে দিয়েছে। তো এইগুলি অনেক সমস্যা আছে, এবং তাদের ক্ষোভ কিংবা হারানোর বেদনাটা অনেক বেশি। কিন্তু ইদানিং আমরা দেখছি ভারতীয় গণমাধ্যমে আমাদের এখানে আদৌ বাংলাদেশের কেউ জানে না, নানান ঘটনা উঠে আসছে আমাদের বিরুদ্ধে। এটির কারণটি কি আসলে? ভারত বড় রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, যেভাবেই বিবেচনা করি না কেন, এভাবে পোকিং এর উদ্দেশ্য কি আসলে? এখানে আপনার হলো কি, আমার অনেক পুরানো কথা বলতে হয়, সেটা হলো যে শেরে বাংলা একে ফজলুল হক সাহেব বলেছিলেন যে যদি ভারতীয় দাদারা আমাদের নিন্দা করে তাহলে বুঝতে হবে যে আমরা সঠিক পথে আছি। তো এখানে যে আপনার ধরেন ভারতের যে কয়েকটা মিডিয়া আছে, যে আপনার কুখ্যাত মলম বিক্রেতা আপনার ময়ূখ রঞ্জন, কিংবা ধরেন আজ তাক বাংলাতে এরা যারা কথা বলছেন, এনারা একদম সর্বৈব মিথ্যা কথাগুলিকে ছড়িয়ে দিচ্ছেন। যে জিনিসগুলি নিয়ে আপনার বাংলাদেশের তরফ থেকে তো বটেই, আপনার ইন্টারন্যাশনাল যে অ্যানালিস্ট ফার্মগুলো তারাও করেছে, মাইক্রোসফট করেছে, তারপরে আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা আপনার জরিপ করেছে। তাদের জরিপে উঠে এসছে যে পৃথিবীতে আপনার এই মিস ইনফরমেশন এটা প্রচারের ক্ষেত্রে ভারত নাম্বার 1, এবং মাইক্রোসফটের যে জরিপ সেটা তো একই জিনিস এসছে। অর্থাৎ এদের এই কথাগুলো, এদের অডিয়েন্সটা ডিফারেন্ট, এটা তারা বিশ্বাস করাইতে চায় কিছু মানুষকে যারা হলো এই কথাগুলি বিশ্বাস করতে চায়, কিন্তু যারা বিশ্বব্যাপী যারা আপনার প্রকৃত সংবাদ জানতে চান তাদের মানে তারা এদের টার্গেট অডিয়েন্স না, এবং এরা যেভাবে কথা বলেন হাইপ তুলবার চেষ্টা, হ্যাঁ, এটা তো আপনার সভ্য সমাজে গ্রহণযোগ্য না। এই একদম লাফিয়ে এখান থেকে ওখানে যে বলছেন যে বাংলাদেশ থাকবে না, এটা থাকবে না, ওটা থাকবে না, বাংলাদেশ তো আছে, আল্লাহর মতে ভালো আছে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটির জন্য আসলে সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে, এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা
টান প্রেরণ চলছে এবং সরকারও কিন্তু এক প্রকার নিশ্চিত করেছে যে আগামী জুনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এবং সর্বশেষ প্রফেসর ইউনূস একটি আল জাজিরার একটি সাক্ষাৎকারে বলেছেন যে জুন ক্রস করবে না। এখন বিষয়টা হলো কি যে আপনার আমাদের যে ধরেন 166টা প্রশ্ন নিয়ে একটা পাঠানো হয়েছিল ঐক্যমত কমিশনের যে প্রস্তাব পক্ষ থেকে পাঠানো হয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছে। সেখানে আপনার বেশ কিছু বিষয়ে মেজরিটি বা যারা রিপ্রেজেন্টেটিভ যারা রাজনৈতিক দল বাংলাদেশের তারা একমত। তো সেই জিনিসগুলিকে আমাদের জুলাই চার্টার বানানোর পরে কার্যকর করতে হবে, কেন এখনই তো আমরা শুরু করতে পারি কাজগুলো। এবং আপনি দেখেন যে আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি আপনার প্রথমে দ্য হিন্দুর সাথে দ্য প্রিন্ট ইন্ডিয়ান একটা ম্যাগাজিন তার সাথে একটা সাক্ষাৎকার দিলেন এবং তার দুদিন পরে আল জাজিরার সাথে সাক্ষাৎকার দিলেন। দুটো সাক্ষাৎকারে তিনি একটা কথা বলার চেষ্টা করেছেন যে আমাদের ইলেকশনটা ডিসেম্বরের পরে হবে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, জুন 2026। এটা ক্রস করবে না এবং এইটাকে সাপোর্ট করার জন্য আপনার যুগান্তরে ডক্টর আসিফ নজরুল একটা সাক্ষাৎকার দিলেন যে এটা ক্রস করবে না। আমার বক্তব্যটা হলো যে এই জিনিসটা ক্রস করবে না এটা আমরা জানি, কারণ হলো প্রফেসর ইউনূস উনি বলেছিলেন যে আমি 64 বছর সুনামের পিছনে আমার জীবন ব্যয় করেছি, আমি দুর্নাম কামাবো না, আমরা এটা জানি। কিন্তু এই জিনিসটাকে একটা যদি আপনি রোড ম্যাপ আকারে আপনি বলে দেন ক্ষতি নাই তো। আর আপনি বলেছেন প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে এসছেন এবং এখন পর্যন্ত একই কথা রিটারেট করে যাচ্ছেন যে আগামী যদি এই জনমত কিংবা রাজনৈতিক দলগুলোর ঐকমত হয় যে তারা স্বল্প মেয়াদী সংস্কার কার্যক্রম চায় তাহলে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করবেন। যদি তারা আরেকটু বেশি মানে সংস্কার চায় তাহলে এটা জুন পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা জানি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যেগুলো যেমন ধরেন বিএনপি বলি, জামাত বলি, হ্যাঁ, কিংবা এই ধরেন আরো রিপ্রেজেন্টেটিভ যে দল আছে, এনসিপির কথাটি একটু পরে আসি, যে আপনার গণতন্ত্র মঞ্চ কিংবা ছাত্র অধিকার গণ অধিকার পরিষদ, এরা সবাই কিন্তু ছোট আকারের সংস্কারের পক্ষে মত দিয়েছে। অর্থাৎ তারা আপনার যে সংবিধান পুনর্লিখন কিংবা আপনার সংবিধানের খোল নলচে এভাবে পুরা পাল্টিয়ে ফেলা এ ধরনের বিষয়ে তারা মতামত দেয় না কিংবা তারা সমর্থন করছে, মানে এক প্রকার ঐক্যমতে পৌঁছেছে বলা যায়। হ্যাঁ, এখানে দু একটা রাজনৈতিক দল যেমন ধরেন এনসিপির পক্ষ থেকে তারা চাচ্ছে ডিফারেন্ট, তারা মন্ত্রী পরিষদ শাসিত সরকার চাচ্ছে। এখন মন্ত্রী পরিষদ শাসিত সরকার আর প্রধানমন্ত্রী শাসিত সরকারের মধ্যে তফাৎ কি এটা আমি আসলে বুঝি না। হ্যাঁ, আমি বুঝি না। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের অধ্যাপক ইউনূস যেটা বললেন যে এটা আসলে অনেকের মধ্যে একটা মানে আপনার ভুরুকটা অনেকের কুচকে গেছে। উনি বলেছেন যে এই সরকারকে এই অবস্থায় এখনো দেশের জনগণ ভালো মনে করছে এবং কেউ বলছে না যে এদেরকে এখনই চলে যেতে হবে। আসলে এই কথাটা স্যার কেন বলেছেন? হয়তো উনি যেটি বলেছেন যে সকল দল মত মিলেই তো ওনাদেরকে বসিয়েছেন, এটি হয়তো উনি রাজনৈতিক মানুষ না, হয়তো এজন্য ওনার কথাটা রাজনৈতিক হয়নি, বাট উনি জুন ক্রস করবেন এটি নিশ্চিত করেছেন। কিন্তু আমরা তো মানে আসলে জুন পর্যন্ত আপনি দেখেন খেয়াল করে যে জুন পর্যন্ত ক্রস করবে না সেটা আমরা, হ্যাঁ, মানে সবগুলো দলই তো প্রায় ঐক্যমত হয়েছে। এখন মানে 100% ঐক্যমত হওয়া সম্ভব না। না, এটা 100% একমত হওয়া সম্ভব না। তার মূল কারণ হলো প্রত্যেকটা রাজনৈতিক দলের তো এজেন্ডা আলাদা, প্রত্যেকের যে গঠনতন্ত্র সেটা আলাদা, তারা জনগণের জন্য কি করতে চায় সেই জিনিসগুলো ভিন্ন প্রত্যেকটা দলের। কিন্তু এই কারণে যে বিষয়গুলিতে মোটামুটি ভাবে ঐকমত্য হয়েছে সেই বিষয়গুলি তো আমরা সবাই জানি। সেই জিনিসগুলি বাস্তবায়ন করা, এটাকে জুলাই সনদ প্রকাশিত হবে জুলাই মাসে, তার জন্য এতদিন ওয়েট করার তো কিছু নাই। আজকে এপ্রিল শেষ হয়ে যাচ্ছে, মে মাস থেকে আমরা এটাকে বাস্তবায়িত করা শুরু করে দিতে পারি, তাহলে তো জিনিস এগিয়ে যায়। আর আরেকটা জিনিস হলো যে আপনার মানে এর আগেও সেটা সবাই বলেছেন বা আমাদের যারা জ্ঞানীগুণী মানুষ আছে দেশের তারা বলেন যে সংস্কার একটা হচ্ছে এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার
কোনো শেষ কোনোদিন হবে না। কারণ আমরা আগামী 6 মাস ধরে মানে সংস্কার করলাম, তারপরে দেখা গেল একটা নতুন ইস্যু এসছে, তখন সেটা ক্ষেত্রে আমরা সংস্কার করব না? অবশ্যই করব। সেটা হলো বিষয়টা এরকম। জি, আরেকটি বিষয়, প্রধান উপদেষ্টা গতকালকে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন যে পুলিশকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এক ধরনের প্রস্তুতি নেবার জন্য নির্দেশনা দিয়েছেন এবং তিনি বলেছেন নির্বাচনে পুলিশ যাতে কারো স্বার্থে ব্যবহার না হয়, তার মানে জনস্বার্থে ব্যবহার হয় যাতে, সেটি নিশ্চিত করবার জন্য তিনি তাগিদ দিয়েছেন। তার মানে বিগত সময় পুলিশ আসলে জনস্বার্থের বাইরে চলে গিয়েছিল। সেই শুধুমাত্র এই একটি জায়গা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য। তো সেই জায়গাটি কতটুকু রেডি হয়েছে বলে আপনি মনে করেন, বা আর কোন প্রকার রিফর্মের দরকার আছে? বললেন যে এর আগে পুলিশ জনস্বার্থের বিপরীত অবস্থান গ্রহণ করেছিল। আপনি 2018 সালের নির্বাচন, যেটাকে আপনার বলা হয় যে মধ্যরাতের বা নিশিরাতের নির্বাচন, সেই নির্বাচনগুলো আসলে করেছিল তো আপনার ডিসি এবং এসপি সাহেবেরা। এবং আপনি একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যে বাংলাদেশের 300 মানে এই যে 64 জেলার যে এসপি সাহেব, তারা সহ এসপি যারা তখন মাঠে কর্মরত ছিলেন, প্রত্যেকে পুলিশ পদক পেয়েছিলেন ওই নির্বাচন পরবর্তী সময়। তো এটা তো ইমপ্লাইড যে কেন এতগুলি প্রত্যেকজন এসপি সাহেব এত ভালো কাজ করে ফেললেন যে তারা বিপিএম বা পিপিএম পেয়ে যাবেন, সেটা না। বেসিক্যালি এটা তাদেরকে খুশি করা হয়েছিল বা তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল যে সরকার তাদের পারফরমেন্সে খুশি, তাদের যে কার্যক্রমের কারণে এই নিশিরাতে নির্বাচন করা সম্ভব হয়েছিল, সে কারণে তারা পুরস্কৃত হয়েছিলেন। আর এখন যেটা, যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে এবার যে নির্বাচনটা হবে সেটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে। উনি এটা আল জাজিরার সাথে সাক্ষাৎকারেই বলেছেন। তো আমরাও আশা করি, এবং যেহেতু এখন পর্যন্ত সরকারের কোনো ঘোষিত রাজনৈতিক দল নাই, এবং যারা বলা হয় যে কিংস পার্টি, তো তারাও সরকার থেকে ধীরে ধীরে সরে আসছে, কিংবা তাদের প্রভাব সরকারের উপর কমে আসছে। সে কারণে আমি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একমত যে এই সামনের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই, এবং এটা খুব ভালো ইতিহাসের সেরা নির্বাচন হবে একটা। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের যতটুকু ইতিহাস হয়েছে, স্বাধীন বাংলাদেশে আপনার 1991 সালে নির্বাচনটা খুব ভালো নির্বাচন হয়েছে। হয়তো মাপকাঠিতে সেই রকম সেই ধরনের একটি গ্রহণযোগ্য নির্বাচন, আমরা সেটা আসলে আমরা এটা আশা করি। এবং প্রফেসর ইউনূস সরকারের যে এগিয়ে চলা এই অগ্রগতি, এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন, তাহলে সেটি আপনি কতটুকু আশাবাদী যে সেটি বাস্তবায়ন হতে পারে? এখানে হলো কি, যে একটা জিনিস আপনি খেয়াল করবেন, যে আমাদের যে সামাজিক মাধ্যমে আপনার বিভিন্ন পর্যায়ের মানুষজন আপনার বলছেন যে তারা নির্বাচন চান না, তারা ইউনূস সরকারকে আগামী 5 বছরের জন্য চান। এখন ইউনূস সাহেবের বয়স 85, 5 বছর হলে 90 হবে। তো 90 বছর বয়সে মানুষ কর্মঠ থাকতে পারেন, সেটা সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে খুব কম মানুষ থাকেন, এক। আর 2 নম্বর হলো যে ইউনূস সাহেবের মতো মানুষ আপনার কোনো অনির্বাচিত ভাবে এই 5 বছর থাকবেন না। কিন্তু হলো কি, যে কন্টিনিউয়াস বলতে বলতে মানুষের মনের মধ্যে একটা আপনার অবচেতন মনেও একটা তৈরি হয় যে না, থেকে যদি দেশটাকে উন্নত করি। আসলে এই বাংলাদেশের যে জটিল রাজনৈতিক পরিস্থিতি, চারদিকের প্রেসার, দেশের অভ্যন্তরের থেকে প্রেসার, এক্ষেত্রে একটা রাজনৈতিক দলের ক্ষমতায় আসার কোনো বিকল্প নাই। হ্যাঁ, সে কারণে আমাদের অধ্যাপক ইউনূস কয়েকদিন আগে বলেছিলেন যে দেশের মানুষ এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় জানাচ্ছে না, বা বেস্ট সলিউশন বলছে। এটা এই অন্তর্বর্তী সময়ে এটার জন্য এটা বেস্ট সলিউশন। এটাই আসলে প্রফেসর ইউনূস সরকারের প্রতি বা তার ব্যক্তিগত প্রফেসর ইউনূসকে সম্মান দেখা। হ্যাঁ, অফকোর্স, কিন্তু এটা 5 বছরের জন্য পার্মানেন্ট সলিউশন না, এবং সেটি কিন্তু তিনি নিজেও বলছেন না। হ্যাঁ, এখনো বলছেন না, এবং আমি আশা করি উনি কোনোদিন এটা বলবেন না। হ্যাঁ, এবং সেটি আমাদের প্রত্যাশা, নিশ্চয়ই একটি ভালো সলিউশনের পথে বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ জনাব জিয়া আহমেদ আপনাকে এবং দর্শক। আমরাও বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার যে পথে এগুচ্ছে, যেভাবে সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমমেয়াদী বিভিন্ন ভাবে চেষ্টা করছেন, উদ্যোগ নিচ্ছেন, নিশ্চয়ই বাংলাদেশের যে সংকট বিরাজ করছে সেই সংকট কেটে যাবে এবং কাঙ্ক্ষিত গণতন্ত্রের যে যাত্রা, সেই যাত্রা শুরু হবে, এবং সেই যাত্রায় বাংলাদেশ
গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।